5 আগস্টের পর থেকে আমরা প্রতিবেশী ভারতের সরকার, জনগণের একটা বড় অংশ, এমনকি ভারতের মেইন স্ট্রিম মিডিয়া তাদের এক ধরনের প্রোপাগান্ডা মেকানিজম দেখেছিলাম, সেটা বোধহয় খানিকটা কমেছিল। সাম্প্রতিক সময়ে সেই মেকানিজম আবারও খুবই স্ট্রং হচ্ছে কিনা, বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়ার মতো একটি মূলধারার পত্রিকা গতকালকে নিউজ প্রকাশ করেছে একজন আওয়ামী লীগ নেতার বক্তব্য দিয়ে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হয়েই। এখন এইটাকে আসলে কেবলই প্রোপাগান্ডা, নাকি এর পেছন অন্য কোনো ষড়যন্ত্র তত্ত্ব থাকতে পারে, কিংবা সেনাবাহিনীর অভ্যন্তরে নানা রকম বিদ্রোহ হচ্ছে, ওয়াকারের বিরুদ্ধে পক্ষে পাকিস্তানপন্থী নানান আলোচনা, এগুলো কি আসলে এগুলোর মাঝেজাটা কি সেটা একটু বুঝতে চাই আপনার বিশ্লেষণ থেকে। রুবেল ভাই, আপনাকে যে বিষয়ে জানতে চাচ্ছিলাম, ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক ভূমিকা এবং এর পেছনের গল্পটা আসলে কি? না, এটা কিন্তু খুবই মানে অবাক ব্যাপার যে তারা এতদিন পর্যন্ত আসলে মানে তাদের যে একেবারে 5 আগস্টের পর থেকে যেটা শুরু করেছিল, আমরা মনে করেছিলাম আচ্ছা মূলত এখন একটু থিতিয়ে গেছে, কিংবা এখন আর তাদের ওই জায়গাটা নাই, কিন্তু আবার নতুন করে দেখা যাচ্ছে যে একই জায়গায় আসছে। আসলে এটা কিছুটা মানে আমরা অনেকদিন আগে থেকে এটা বলছিলাম যে ভারত আসলে একটা ঝুড়িতে সমস্ত ডিম রাখছিল আর কি। ভারত একটা ঝুড়িতে সমস্ত ডিম রাখছে, সেই ডিম ফেটে গেছে, হ্যাঁ, কিন্তু আর তারা ভাবছে ওই ফাটা ডিম থেকে নতুন বাচ্চা বের হবে। মানে এটা আসলে একটা তাদের এইটার প্রকাশ বলেই আমার কাছে মনে হয়। তারা কোনো না কোনোভাবে বাংলাদেশে আসলে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করছে বলে আমার কাছে মনে হয়েছে, এবং আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য একটা মতামত তৈরি করার জন্য তারা এই কাজটা। কিন্তু সাংবাদিকতা একটা ন্যূনতম নীতি নৈতিকতা, নীতিমালা, এডিটোরিয়াল পলিসি, আপনি সম্ভবত এটা জানেন, তারপরে আমি বলি যে সারা দেশে যত ধরনের ফেক নিউজ হয় তার গুরুত্বপূর্ণ একটা উৎস হচ্ছে ভারত, এবং ভারতে ফেক নিউজের পরিমাণ আসলে অনেক বেশি। এবং মানে এই যে ফেক নিউজের পরিমাণ বেশি এবং মেড আপ স্টোরি এগুলো অনেক বেশি। বাংলাদেশ নিয়ে কিন্তু আসলে আগেও এরকম ধরনের জিনিস আসলে তার অনেকগুলো প্রচার করেছে। এখন যেটা প্রচার করছে, ধরো যে শেখ হাসিনা ফিরে আসবেন, আমরা তো চাই শেখ হাসিনা ফিরে আসুক এবং শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক। আমাদের সরকারের পক্ষ থেকেও দাবি জানানো হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য। তো শেখ হাসিনা ফিরে আসার তো আমাদের কোনো অসুবিধা নেই, শেখ হাসিনা তো ফিরে আসা দরকার এবং বিচারের মুখোমুখি হওয়া দরকার। এটা এখন প্রধানমন্ত্রীকে হবেন এটা তো নির্ধারণ করবে জনগণ, এটা ভারতীয় মিডিয়াও নির্ধারণ করবে না, অন্য কেউ নির্ধারণ করবে না। তাইলে এইটা প্রথমত হচ্ছে যে তার বিচারের মুখোমুখি হতে হবে, এবং এই বিচারের মুখোমুখি হওয়ার জন্য তাকে ফিরিয়ে আনাটা বাংলাদেশ সরকারের বরং দায়িত্ব, তাকে ফিরিয়ে আনার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া। আর দ্বিতীয়ত, বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটা বাংলাদেশে বসেই আমরা জানতে পারছি না। হ্যাঁ, উনারা এত মানে খবর পাচ্ছেন, তার উৎস কি? উৎস তো তারা বলছেন না। এবং এই যে উৎস না বলে কোনো ক্রস চেক না করে যে একটা খবর ওনারা ছেপে দিচ্ছেন, এই খবর ছাপার ভেতরে তাদের মানে ইন্টেনশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টেনশনটা কি? ইন্টেনশনটা হচ্ছে যে বাংলাদেশে আসলে এক অর্থে বাংলাদেশে অস্থিরতা এক ধরনের চলছে, বা জিয়ে রাখা, বা এই ধরনের কথাবার্তা মানে প্রচারের মাধ্যমে বাংলাদেশে অস্থিরতাটাকে জিয়ে রাখা এবং আমাদেরকে স্বস্তিতে যাতে আমরা থাকতে না পারি সেটার জন্য একটা ব্যবস্থা। এটা কিছুটা বলা যেতে পারে যে জমিদার তার জমিদারি হারালে মানে অন্যদের উপরে যেভাবে চড়াও হয়, যে জমিদারি হারানোটাকে সে যেভাবে সহ্য করতে পারে না, সেটা কিছুটা এরকম মনে হয় আমার। মোশাররফ ভাই, আপনি শিক্ষক মানুষ, আপনার কাছে একটু জানতে চাই যে ভারত এবং বাংলাদেশ যেহেতু প্রতিবেশী, এবং প্রতিবেশী যেহেতু বদলের সুযোগ নাই, ফলে কূটনৈতিক পর্যায়ে দুই দেশই একটা ওয়ার্কিং রিলেশন রাখতে চাই, সরকার স্পষ্ট করেছে। এখন আপনি ওয়ার্কিং রিলেশন রাখার কথা বলবেন, বন্ধুত্বের কথা বলবেন, ভারতের কথা বলছি, আবার সেই দেশের সাবেক একজন প্রধানমন্ত্রী, সেই দেশের সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়, সেগুলো নিয়ে মন গড়া গল্প লিখবেন, তাহলে সেই বন্ধুত্বকে আসলে কিভাবে হবে বা কতখানি বাস্তবসম্মত সেটা? ভারত পারভেজ যেটা অ্যানালাইসিস দিয়েছেন ভারত সম্বন্ধে মোটামুটি একই রকম, আমরা যারা আছি সবাই একই তো কথা বলবো। তো সেইখানে বিনা সিকরি, পিনাক রঞ্জন, এরা যে পঙ্কজ সারণ, এরা যে কূটনীতিটা করেছেন এটা মারাত্মকভাবে ফেল করেছে। শেখ হাসিনাকে এখান থেকে পালিয়ে যেতে হয়েছে জনরোষের মুখে।
এটা ভারত এটা মেনে নিতে পারছে না, এবং এই মেনে নিতে না পারার যে উন্মাদনা, তার গদি মিডিয়া দিয়ে, সবাই তো না, বেসিক্যালি গদি মিডিয়া যেগুলো আর কি ভারতের গদি মিডিয়া, এরা এই ঘটনাটা করছে। সেই ক্ষেত্রে আমাদের সরকারের যে দায়িত্বটা, সরকারের দুটো দায়িত্ব থাকে, একটা ক্যাবিনেটের কালেকটিভ রেসপন্সিবিলিটি, আরটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। তো এখানে কালেকটিভ রেসপন্সিবিলিটি এবং ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে তো কিছু ঘাটতি তো আছেই, আপনি দেখবেন। যেমন ধরুন আমাদের একজন উপদেষ্টা, তরুণ উপদেষ্টা মাহফুজ আলম গতকাল বলছেন দেশে একটি যুদ্ধ পরিস্থিতি চলছে, দেখছেন ফেসবুকে প্রচুর আলোচনা হচ্ছে এটা নিয়ে। এবং উনি ভিতরে যেটা বলেছেন যে একটি জায়গা থেকে এটি দৈনিক এবং সাপ্তাহিক এজেন্ডা তৈরি করে দিয়ে একটা ক্যাম্প থেকে এটা মনিটর করা হয়। তো আমার মনে হয় যে এই কাজগুলি রাজনৈতিক কর্মী যারা আছেন, সহকর্মী, তো ওনাদের সহকর্মী যারা আছেন, এদেরকে দিয়ে করাইলে ভালো হয়। আর সরকারি যারা আছেন এরা একটা অফিসিয়াল একটি স্টেটমেন্টের মতো পজিশন রাখা দরকার। যেমন কতদিন আগে ধরেন ডক্টর ইউনূস বলেছেন যে আমাদের সবাইকে যুদ্ধ পরিস্থিতির মতো তৈরি থাকতে হবে, উনি বাহিনীদের প্রতি বলেছেন। তো এইগুলি হচ্ছে যে আমি জানি না যে তারা তো এই কি বলে ওইভাবে পলিটিক্স করে আসেন নাই, কিছু রাজনৈতিক নেতারা আছেন পলিটিক্যাল রেটরিক দিয়ে বুঝাতে চান সময়ের, এটা কি এইরকম কি না। তো আমার কাছে মনে হয় যে এই কাজগুলি ওনাদের সমর্থনে, তো বিএনপি সরকারকে তো বিএনপি এখন ফেলে দিতে চায় না, বিদায় করে দিতে চায় না। তো বিএনপিকেও যদি বলে যে দেশে পরিস্থিতিটা বিএনপি মাঝে মাঝে হুমকি ধামকি দেয়, হ্যাঁ হুমকি, সেটা হলো আপনার সাথে আমার একটা ওয়ার্কিং রিলেশন আছে, আপনি ভুল করলে যেহেতু অন্য কেউ নাই এখানে আমাদের বিপক্ষে, তো আমাকেই তো কথাটা বলতে হবে। কিন্তু এর অর্থ এই না আমি আপনাকে এখান থেকে একেবারে আউট করে দিচ্ছি, এই কি বলে এই জায়গার থেকে আউট করে হাসিনার মতো যে আপনি যান অন্য কেউ আসুক তারপরে কথা হবে, তো সেরকম না। তো সেখানে আরেকটা হচ্ছে যে আপনি ৭৫-এর পর থেকে ৭৮ সাল পর্যন্ত আপনি দেখবেন যে ১৮টি রাজনৈতিক কূপ হয়েছে, এবং দেশে এইরকম পরিস্থিতিতে অনির্বাচিত সরকার যখন থাকে তখন পাল্টা এই প্রচেষ্টাগুলি হইতে থাকে, এটাই স্বাভাবিক, এটা একেবারে স্বাভাবিক না, এইরকমই চলে আর কি। তো যাই এইটা চলে। আপনি এরশাদের সময় আপনি দেখবেন যে এরশাদ দ্রুত নির্বাচনের জন্য ৮২-তে ক্ষমতা নিয়ে ৮৪ সালে থেকে নির্বাচন করার জন্য সে উন্মাদ দেওয়ানা ছিল। তো একটি নির্বাচিত সরকার থাকলে এখানে সবাই, যেমন ধরুন কেউ ইনভেস্টমেন্টের জন্য আসছে না, নির্বাচিত সরকার নাই, আপনি আমলারা হাত গুটিয়ে বসে আছে, এই সরকার কয়দিন আছে, অথবা আপনি আমলাদের উপর খড়গ ঝুলিয়ে রাখছেন, একটা গণ অভ্যুত্থানের বিরোধী পক্ষ বলে একটা খড়গ ঝুলিয়ে রাখছেন, এটা আপনি সরাচ্ছেন না। এটা আপনাকে সরকারের দ্রুত স্থিতিশীলতার দিক, কুলিং পিরিয়ড বলে একটি কথা আছে, আপনি কুলিং পিরিয়ডের দিকে কত দ্রুত যাবেন। তো এইগুলো একটা ব্যাপার, এই কাজগুলি করতে সরকার ব্যর্থ হচ্ছে।